সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই স্বাগতম এবং অভিনন্দন আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে, যা প্রতিষ্ঠান থেকে আয়োজন করা হয়েছে। যদিও বিষয়টি তোমাদের কাছে একেবারেই নতুন, তারপরেও নতুন হিসাবে সাময়িক কিছু অসুবিধা বা ত্রুটি বিচ্যুতি থাকলেও বিষয়টিকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। আজকে তোমাদের সাথে এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র নিয়ে আমি আলোচনা করব। আমি রয়েছি মহিউদ্দিন মুকুল স্যার। একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতি আসতে পারে। সেই পরিস্থিতিটি অনুকূলও হতে পারে, প্রতিকূলও হতে পারে। প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার যে বুদ্ধি সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে, তার প্রয়াসে আজকের আয়োজন। আমাদের একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। পৃথিবী সৃষ্টির শুরু থেকে বৃহৎকার প্রাণী ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অতি ক্ষুদ্রকার পিপিলিকা কিন্তু টিকে রয়েছে শুধুমাত্র তার বুদ্ধিমত্তার কারণে। যাই হোক, আমি আর অন্য প্রসঙ্গে যাব না। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান। আলোচনার শুরুতে যে বিষয়টা আমি বলবো, তোমরা অবশ্যই হাতে একটি খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যা পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো আমি একদম দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যে টপিকগুলি নিয়ে আলোচনা করব এই আলোচনার বাইরে তোমাদের বোর্ড পরীক্ষায় আর কোনো প্রশ্ন বাইরে থেকে আসার সুযোগ নেই। আর বইয়ের ব্যাপারে, যেহেতু এখন দেশের একটা বিশেষ পরিস্থিতি চলছে, যদি সম্ভব হয় বোর্ড অনুমোদিত মোহাম্মদ খালেকুজ্জামান অথবা লেকচার পাবলিকেশনস অথবা এফএম শহীদুল্লাহ যে কোনো পুরানো বই সংগ্রহ করে তোমরা একটু রিডিং পড়তে পারলে তোমাদের জন্য উপকার হবে। প্রিয় শিক্ষার্থী, যদি বই সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা ডাউনলোড করে টেনে টেনে দেখবে। আমাদের সবসময় একটি বিষয় মনে রাখতে হবে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। আজকে যে পরিস্থিতি হয়েছে, সৃষ্টিকর্তা হয়তো এই পরিস্থিতি একটা সময় ঠিক করে দিতে পারেন, কিন্তু সময় কিন্তু তোমার জন্য বসে থাকবে না। কাজেই আমাদের এই যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ফিনান্স এবং ব্যাংকিংয়ের দুটি পার্ট রয়েছে। প্রথম পার্ট ব্যাংকিং এবং দ্বিতীয় পার্ট বিমা। ব্যাংকিং পার্টের 9টি চ্যাপ্টার রয়েছে, যেখানে কবিভাগ বলা হয় এবং এখান থেকে বাধ্যতামূলকভাবে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। ব্যাংকিং চ্যাপ্টারের প্রথম যে পার্ট রয়েছে, প্রথম যে অধ্যায় রয়েছে, তার নাম ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান। তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংক। আসলে ব্যাংকের সাথে আমরা সকলেই পরিচিত। আমরা কোনো না কোনো দিক দিয়ে ব্যাংকের সাথে, আমি, আমার বাবা মা অথবা আত্মীয় স্বজন সবসময় প্রতিনিয়ত লেনদেন করে থাকে। কাজে ব্যাংক যে শব্দটা আছে এটার সাথে তোমরা কোনো না কোনো দিক দিয়ে পরিচিত। এছাড়াও তোমরা নবম দশম শ্রেণীতে ফিনান্স এবং ব্যাংকিংয়ের সেখানে ব্যাংক কী সে সমস্ত বিষয়ে কিছুটা হলেও পরিচিতি পেয়েছো। আজকে আমি এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি চলে যাচ্ছি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে রয়েছে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি, ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস, এরপরে আধুনিক ব্যাংক ব্যবসার পূর্বসূরি, ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার ও মক্কেল বা গ্রাহক কি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু ধৈর্য সহকারে ভিডিওটি শোনার চেষ্টা করবা, কারণ যে বিষয়গুলো নিয়ে আমি এখানে দিয়েছি এবং আমি মৌখিকভাবে আলোচনা করব, আলোচনার মধ্যে এই চ্যাপ্টারের সমস্ত তথ্য আশা করি চলে আসবে, কারণ বেশ কয়েকটি বইয়ের সমন্বয়ে আলোচনাগুলো করা হচ্ছে এবং যে তথ্য উপত্যগুলো এখানে আমি দেব, আশা করি তোমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে যেভাবেই জ্ঞানমূলক কোশ্চেন, অনুধামূলক কোশ্চেন, এছাড়াও এমসিকিউ
যেভাবে আসো তোমরা উত্তর করতে পারবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। সাধারণত ব্যাংক শব্দের অর্থ এবং উৎপত্তি নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তো সাধারণভাবে যে ব্যাংক বলতে আমরা যা বুঝাই, এটি একটি ইংরেজি শব্দ। ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো নদী, জলাশয়ের তীর, কুল কিনারা, তটরেখা, জমির আইল, লম্বা বাঁধ, কোনো বস্তুর স্তূপ, সঞ্চয়স্থান, কোষাগার, লম্বা টুল, বেঞ্চ, ধনভাণ্ডার ইত্যাদি। শাব্দিক অর্থ থেকে ব্যাংক থেকে আসলে যে জিনিসটা বোঝায় যে আর্থিক লেনদেনে লিপ্ত এমন একটি প্রতিষ্ঠানই হচ্ছে ব্যাংক। আর যদি আমরা অর্থনীতির ভাষায় বলি যে ব্যাংক শব্দটি দ্বারা এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠান আর্থিক লেনদেন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়। আমি আবারও বলছি, ব্যাংক শব্দটি দ্বারা এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠান আর্থিক লেনদেন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের শুধু আর্থিক লেনদেন কার্যক্রম করলেই যে তাকে ব্যাংক বলবে এমনটি নয়। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে করব। সাধারণত আমাদের দেশে যে ব্যাংকিং আইন রয়েছে, 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন, সেই অনুযায়ী ব্যাংক গঠিত হয়। এছাড়াও ব্যাংক কিভাবে গঠিত হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা সামনে করব। তোমরা ভিডিওতে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক হচ্ছে একটি ইংরেজি শব্দ। এই শব্দটি জার্মান শব্দ ব্যাংকি থেকে এসেছে, ইতালিয়ান শব্দ ব্যাংকো, অস্ট্রীয় শব্দ ব্যাংকি, ফরাসি শব্দ ব্যাংকিউ এবং ল্যাটিন শব্দ ব্যাংক। এই সকল শব্দ থেকে ব্যাংক শব্দটি আসতে পারে বলে যারা স্কলার রয়েছেন তারা মত দিয়েছেন এবং প্রত্যেকেই তাদের স্ব মতের পক্ষে নানান ধরনের যুক্তি দিয়েছেন। তথাপি তারা যে যুক্তি দিয়েছেন এই যুক্তির মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে এবং এই মতভেদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই। আমরা তারপরেও ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে যতটুকু জেনেছি বা জানবো এই বিষয়ে আমি তোমাদের সামনে কিছু বিষয় তুলে ধরছি। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে ইতালীয় ব্যক্তিবর্গ বা স্কলার যারা আছেন ওনাদের মতে যে মধ্যযুগে ইতালির লোম্বার্ডি শহরে ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চে বসে আর্থিক লেনদেন করত। ইতালির আঞ্চলিক ভাষায় এই টুল বা বেঞ্চগুলোকে ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, ব্যাংক বা ব্যাংক ইত্যাদি নামে ডাকা হতো। তাহলে যদি আমরা ইতালিয়ান প্রশ্ন আসে যে নিচের কোন ইতালিয়ান শব্দ থেকে ব্যাংক শব্দটি এসেছে বলে ধরা হয়, তখন আমরা এই ব্যাংকো এই নামটা বলবো। আমাদের এই চিত্রটা একটু ভালো করে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। দরকার হলে তোমরা খাতায় তুলে নিতে পারো, কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্যাংকো কোন ইতালিয়ান শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি ঘটেছে। তাহলে আমাদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা পরবর্তীতে চলে যাই যে জার্মান ব্যাংকি, জার্মান স্কলারের মতবাদ কি। 1150 সালে জার্মান সরকার যুদ্ধের ব্যয়ভার নির্বাহের জন্য সে দেশের জনগণের উপর বাধ্যতামূলকভাবে 5% সুদে ঋণ ব্যবস্থা চালু করে। এই যে ঋণ, এই ঋণকে স্তূপীকৃত ঋণ বলা হয়। এই ঋণকে ব্যাংকি বা কম্পেরা ইত্যাদি নামে অভিহিত করা হতো। জার্মান ভাষায় এই ঋণের নাম ছিল ব্যাংকি। তখন ইউরোপের বিভিন্ন অঞ্চলে জার্মান ভাষায় ব্যাপক প্রচলন ছিল বিধায় মনীষীদের ধারণা জার্মান শব্দ ব্যাংকি পরিবর্তন হয়ে ইংরেজি ব্যাংক শব্দটির উৎপত্তি ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, ঠিক অন্যান্য যত শব্দ আছে এই শব্দ প্রত্যেকটি
স্কলারের ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং তাদের মতো পার্থক্য রয়েছে। আমি সকল বিস্তারিত আলোচনায় না গিয়ে যেটা মনে হচ্ছে যে ঐতিহাসিক তথ্য উপাত্ত বা সুশৃঙ্খল গবেষণার অভাবে ব্যাংক শব্দের যে উৎপত্তির সঠিক ইতিহাস এটা জানা হয়নি। আর যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছিল তা অনেকটাই অনুমান নির্ভর। তবে আমরা যে আলোচনা করেছি এবং বিভিন্ন লেখক বিশেষজ্ঞ ও মনীষীদের বক্তব্য থেকে যে তথ্যটা আমাদের কাছে উপস্থিত হয় সেটা হচ্ছে ইতালীয় ব্যাংকি। একটু খেয়াল করো, ইতালীয় ইতালীয় ব্যাংকো এবং জার্মান ও অস্ট্রীয় যে ব্যাংকি, দেখো জার্মান ব্যাংকি এবং অস্ট্রীয় ব্যাংকি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জার্মান শব্দ ও অস্ট্রীয় শব্দ দুটি একই শব্দ ব্যাংকি, এবং ইতালীয় শব্দ ব্যাংকি থেকে বর্তমান আমাদের যে আধুনিক ব্যাংক এই ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, ব্যাংক ব্যবস্থার যেই উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস, আজকের লেকচারটি তোমাদের কাছে হয়তো বা একটু বিদঘুটে লাগতে পারে, তথাপি আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কেননা বোর্ড পরীক্ষায় অথবা পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন আসে। তোমরা জানো যে তোমাদের এমসিকিউ বেশ কয়েকটি প্যাটার্ন, 3টি প্যাটার্ন রয়েছে। এই 3টি প্যাটার্ন থেকেই এমসিকিউ আসতে পারে। এই জন্য খুব পরিপূর্ণ ধারণা দরকার। অনেকেই এই চ্যাপ্টারটি ইতিহাস বলে স্কিপ করে যায়, কিন্তু আমি পরামর্শ দিই নিজের জানার আগ্রহের জন্য তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি পড়বে, এবং যাতে করে এমসিকিউ প্রশ্ন উত্তর করার সময় কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তথাপি যদি ভবিষ্যতের কথা বলি, তোমরা সবাই এইচএসসি পাশ করে সকলেই স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হওয়ার। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে গেলে আমার যে অভিজ্ঞতা আছে বা বর্তমানে যে প্রশ্ন প্যাটার্ন দেখা যায়, এই প্রথম চ্যাপ্টার থেকে বিশেষ করে এই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ক্রমোন্নতি ইতিহাস বা প্রাথমিক ধারণা, এখান থেকে প্রতি বছরে বেশ কয়েকটা কোশ্চেন থাকে। এই জন্য নিজেদের জানার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করেও কিছুটা খারাপ লাগতে পারে ইতিহাস পড়ার বিষয়, কাজেই একটু কষ্ট করে হলেও তোমরা বিষয়টি পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস। তোমরা বিভিন্ন বইতে এই উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাসের বেশ কয়েকটি ভাগ দেখতে পাবা। অনেক বইতে 3টি রয়েছে, অনেক বইতে 4টি রয়েছে। তো আমি এখানে যে বিষয়টি দিয়েছি আশা করি এই এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ইতিহাসকে আমি এখানে 3টি ভাগে দেখিয়েছি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের কাল এখানে খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত। মধ্যযুগ খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগ 1401 থেকে বর্তমান সময় পর্যন্ত। আমি আবারও বলে রাখছি, তোমরা এই যে 3টি যুগ খুব ভালো করে পড়বা। এখান থেকে অবশ্যই 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 এমসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। আমরা এবারে আলোচনায় চলে যাব ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাসে প্রাচীন যুগ। একটু আগে আমি আলোচনা করলাম যে ব্যাংক ব্যবস্থার প্রাচীন যুগে শুরু হয়েছে খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বে 5000 অব্দ থেকে 400 অব্দ পর্যন্ত। এই সময়ে বা এই যুগে যে সমস্ত সভ্যতা ব্যাংক সৃষ্টির বা ব্যাংকের ব্যাপারে রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে চৈনিক বা চীন সভ্যতা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, রোম বা রোমান সভ্যতা, পারস্য সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা। প্রতিটি সভ্যতা থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন বা হয় এমনটি না। যে সমস্ত সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে আমি সেই কোশ্চেনগুলো তোমাদের খাতায় তুলতে বলবো, এবং আমি এখানে দেখো যে কারসার দ্বারা চিহ্নিত করে দেব। প্রথমে রয়েছে চীন সভ্যতা। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে প্রাচীন যুগ ধরা হলেও এর পূর্বেই চীন সভ্যতা বিকাশ লাভ করেছিল। তাহলে চীনারা কতটাই আধুনিক আমরা জানতে পারছি। যদিও আমাদের
খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে আমরা এটি ধরেছি, কিন্তু 5000 অব্দর পূর্ব থেকে এই চৈনিক সভ্যতা শুরু হয়েছিল। ঐতিহাসিকগণ বলেন বা ওনারা যে ধারণা দেন আমাদেরকে, প্রাচীন চীন সভ্যতার ব্যাংকিং কার্যকলাপ সম্পাদিত হতো, অর্থাৎ নগদ টাকা গচ্ছিত রাখা এবং ঋণ দেওয়া সংক্রান্ত ব্যবসায় তৎকালীন চীনে প্রসার লাভ করেছিল। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই চীন সভ্যতায় রয়েছে, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে সর্বপ্রথম ব্যাংক, যে ব্যাংকটির নাম পাওয়া যায় শানসি ব্যাংক অফ চায়না। শানসি ব্যাংক অফ চায়না, একটু লক্ষ্য করো, দেখো আমি কারসারটি ঘোরাচ্ছি, শানসি ব্যাংক অফ চায়না। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম কোন ব্যাংকটি সৃষ্টি হয়েছিল ইতিহাস থেকে জানা যায়, অবশ্যই উত্তর হবে শানসি ব্যাংক অফ চায়না। তাহলে খ্রিস্টপূর্ব 600 অব্দ, অর্থাৎ 600 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দে এই শানসি ব্যাংক অফ চায়নার সৃষ্টি হয়েছিল, যা সভ্যতার প্রথম ব্যাংক হিসাবে আমরা গণনা করি। এরপরে রয়েছে সিন্ধু সভ্যতা। তোমরা জানো যে সিন্ধু সভ্যতা হচ্ছে ইতিহাসে মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা নামে পরিচিত। ঐতিহাসিকগণ বলেন এই সিন্ধুর মহেঞ্জোদারো ও সভ্যতায় মুদ্রার প্রচলন ছিল, তাই অনুমান করে হয় যে তৎকালীন সিন্ধুতে ব্যাংক ব্যবস্থার বিকাশ লাভ করেছিল। আলোচনার প্রাসঙ্গিক অর্থে আমরা যাই, ইন্ডিয়ান একটি মুভি রয়েছে, ঐতিহাসিক মুভি রয়েছে মহেঞ্জোদারো, সেখানে তোমরা দেখেছো যে সেখানে মুদ্রার প্রচলন ছিল। যাই হোক, এরপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এরপরে রয়েছে 3 নম্বরে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা মূলত এই বৈদিক সভ্যতাকে আমরা ভারতীয় বৈদিক সভ্যতা বলে থাকি। খ্রিস্টপূর্ব 2000 অব্দে ভারতবর্ষে বৈদিক সভ্যতা গড়ে ওঠে। ভারতীয় বৈদিক সভ্যতার বিনিময়ে মধ্যম স্বরূপ মুদ্রার প্রচলন ছিল। তৎকালীন ভারতবাসী ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করেছিলেন। এই যুগে ভারতের অর্থ গচ্ছিত রাখা এবং অর্থ ধার দেওয়া ব্যবসায়ের প্রচলিত ছিল। বিভিন্ন ধর্মগ্রন্থে তৎকালীন ভারতবর্ষের ব্যাংক ব্যবসা সম্পর্কে বিবরণ পাওয়া যায়। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি ব্যাবিলনীয় সভ্যতায় 4 নম্বরে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ব্যাবিলনীয় সভ্যতা, আমরা জানি ব্যাবিলনীয় একটি শূন্য উদ্যান ছিল, এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ছিল এক সময়। যাই হোক, আমরা আলোচনায় যাই। খ্রিস্টপূর্ব 2000 অব্দে ব্যাবিলনীয় সভ্যতার বিকাশ ঘটে। ঐতিহাসিকগণের মতে এই 2000 অব্দে তখন ব্যাবিলনে অনেক উপাসনালয় ছিল। এই উপাসনালয়কে কেন্দ্র করে প্রাচীন ব্যাবিলন শহরে ব্যাংক ব্যবসার গোড়াপত্তন হয়। এই ব্যাংক ব্যবসায়কে উপাসনালয় ব্যাংকিং বলা হতো, যা ওই সময় পুরোহিতগণ বা যারা ধর্মীয় গুরু ছিলেন, বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু ছিলেন, তাদেরকে মানুষ বিশ্বাস করত এবং তাদের কাছে টাকা পয়সা, নগদ, স্বর্ণ অলংকার ইত্যাদি গচ্ছিত রাখত। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে কোন সভ্যতায় উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ঘটে বা শুরু হয়, তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে উপাসনালয় ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে দুটি সভ্যতায়, বিশেষ করে চীন সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতায়, দেখো দুটি আলাদা করে ব্র্যাকেটের মধ্যে দুটি তথ্য দিয়েছে। এই দুটি তথ্য অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে অথবা মুখস্থ করবে। এই দুটা তথ্য থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। এর পরবর্তীতে রয়েছে রোম বা রোমান সভ্যতা। প্রাচীনকাল থেকে রোমানরা অনেক আধুনিক, তারা অনেক সৃষ্টিশীল। এই সৃষ্টিশীল চিন্তাভাবনা থেকেই রোমান সভ্যতায় বিভিন্ন যারা ধনী ব্যক্তি ছিলেন তাদের ব্যক্তিগত উদ্যোগে ব্যাংক প্রতিষ্ঠা হয়। তাহলে এখানে দেখো যে ব্র্যাকেটের মধ্যে আরেকটি এডিশনাল ইনফরমেশন আমি দিয়েছি যে ব্যক্তিগত উদ্যোগে ব্যাংক প্রতিষ্ঠা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন সভ্যতায় ব্যক্তিগত উদ্যোগে ব্যাংক প্রতিষ্ঠা হয়, অবশ্যই আমাদের উত্তর হবে রোম সভ্যতা। পরবর্তীতে রয়েছে পারস্য সভ্যতা। পারস্য সভ্যতা বলতে বর্তমানে ইরান এবং তার আশপাশের বেশ কিছু অঞ্চল নিয়ে পারস্য সভ্যতা বলা হতো। পারস্য সভ্যতায় তারা সাহিত্যিক দিক থেকে যেমন এগিয়ে ছিল, এছাড়া অন্যান্য দিকে অনেক তারা উদ্ভাবনী এবং মেধাবী ছিল। খ্রিস্টপূর্বে 300 অব্দে পারস্য সভ্যতা গড়ে ওঠে। পারস্য সভ্যতার মুদ্রার প্রচলন ছিল, এর প্রমাণ পাওয়া যায়। অনুমান করা হয় যে এই তৎকালীন পারস্য সভ্যতার অর্থের ব্যবসায় প্রচলিত ছিল। এছাড়াও তৎকালীন পারস্য উপাসনালয় ব্যাংকিংও প্রসার লাভ করে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি মিশরীয় সভ্যতা।
মিশরীয় সভ্যতা অত্যন্ত পুরানো সভ্যতা এবং সমৃদ্ধশালী সভ্যতা। এই সভ্যতায় খ্রিস্টপূর্ব 200 অব্দে ব্যাংকিং ব্যবসায় প্রমাণ পাওয়া যায়। মিশরীয়গণ ব্যবসা বাণিজ্যে এতটাই উন্নতি লাভ করেছিলেন যে তৎকালীন বিশ্বের প্রায় সকলেই মিশরে ব্যবসা বাণিজ্যের জন্য যেত। মিশর এবং তার আশপাশের অঞ্চল, বিশেষ করে সিরিয়া, এই অঞ্চলটাও তখন মিশরের মধ্যে ছিল। ব্যবসায়ের যুগে মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশেই মিশর থেকে সিরিয়া বা সিরিয়া থেকে মিশরে ব্যবসা করত। এবং এই বিভিন্ন প্রাগৈতিহাসিকদের মতামত অনুযায়ী এবং তাদের লেখনী থেকে আমরা জানতে পারি যে এই তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তখন তারা পরবর্তীতে দ্রব্য বিনিময়ের পরে মুদ্রার প্রচলন করে থাকে। এবং সেই তথ্যর ভিত্তিতে আমরা বলতে পারি যে ব্যাংক ব্যবসায়ের সৃষ্টিতে মিশরীয় সভ্যতার ভূমিকাও রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাই গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার দেখে অতিরিক্ত একটি তথ্য দিয়েছে টেম্পল ব্যাংক। যদিও ব্যাবিলনীয় সভ্যতায় উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছে, কিন্তু গ্রিক সভ্যতায় এই উপাসনালয় ব্যাংকিংয়ের ব্যাপক বিস্তার লাভ করে। মুদ্রার প্রচলনের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন সভ্যতায় এবং এর আশপাশে যারা রয়েছে, দেশগুলো রয়েছে বা শাসক ছিল, তারা প্রত্যেকেই মুদ্রার প্রচলন, দ্রব্য বিনিময়ের প্রথা বাদ দিয়ে মুদ্রার প্রচলন করে। এবং এই মুদ্রা সাধারণত এই গ্রিক সভ্যতায়, যেহেতু সে সময় গ্রিকরা অত্যন্ত মেধাবী ছিলেন এবং এই এই তৎকালীন গ্রিকে অনেক উপাসনালয় সৃষ্টি হয়েছিল। সেই উপাসনালয়গুলো যারা পাদ্রী ছিলেন, সেই পাদ্রীদেরকে মানুষ বিশ্বাস করে তাদের কাছে টাকা পয়সা গচ্ছিতে রাখতো। এই বিষয়টিকে উপলব্ধি করতে পেরে গ্রিক যারা শাসক বা শাসনকর্তা ছিলেন, তারা একটা নীতিমালা তৈরি করে দেন যে কিভাবে তারা টাকা রাখবেন, কিভাবে তারা হিসাবগুলো সংরক্ষণ করবেন। যদিও উপাসনালয় ব্যাংক ব্যবস্থা ব্যাবিলনীয় সভ্যতায় গড়ে উঠেছিল, কিন্তু গ্রিক সভ্যতায় এটার একটা আনুষ্ঠানিক রূপ পেয়েছিল। এজন্য যদিও আনুষ্ঠানিক রূপ গ্রিক সভ্যতায় পেয়েছিল উপাসনালয় ব্যাংকিং তথা টেম্পল ব্যাংকের, কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতাকেই উপাসনালয় ব্যাংকিংয়ের বেস হিসাবে ধরা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে টোটাল বিষয়টি আমরা দেখলাম যে প্রাচীন যুগের 8টি সভ্যতা রয়েছে, যদিও অন্যান্য সভ্যতা রয়েছে কিন্তু এত বিস্তারিত আমরা যাচ্ছি না। এখানে যে 8টি সভ্যতার অতিরিক্ত কিছু তথ্য আমি দিয়েছি, এই তথ্যগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। যদি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো তাহলে তোমরা বারবার টেনে টেনে দেখবে, কোনো সমস্যা নাই। আমরা ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাসে এরপরে মধ্যযুগে চলে যাব। আমরা জানি যে মধ্যযুগ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বের 400 বছর থেকে খ্রিস্টের জন্মেরও পরবর্তী 1400 বছর পর্যন্ত। এই সভ্যতার মধ্যে যে সমস্ত বিষয় আমরা দেখতে পারি, সেখানে ইতালিতে ব্যাংক ব্যবস্থার একটা আনুষ্ঠানিক দিক সূচনা হয় এবং সেখানে ব্যাংক অফ ভেনিস নামের একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং ব্যাংক অফ সান জর্জিও এই ব্যাংকটিও মধ্যযুগে প্রতিষ্ঠিত হয়। ব্যাংক অফ সান জর্জিও 1178 সালে জেনেভায় যা ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মূলত এই মধ্যযুগে ইউরোপ ও এশিয়ার প্রায় সব দেশে অর্থের ব্যবসায় স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব ঘটে। আমরা স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, তাহলে মধ্যযুগের যে দুটি ব্যাংক আমরা দেখতে পাই, যে ব্যাংক অফ ভেনিস এবং ব্যাংক অফ সান জর্জিও, তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে কোন যুগে ব্যাংক অফ ভেনিস এবং ব্যাংক অফ সান জর্জিও প্রতিষ্ঠা পায়, অথবা নিচের কোন ব্যাংকটি মধ্যযুগের ব্যাংক। সেখানে অবশ্যই তোমাদের এই তথ্যটি মনে রাখতে হবে। আমি আবারও বলছি, তোমরা একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে
আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে শোনো, কারণ আমি এখানে যে তথ্য দিয়েছি তোমরা বই খুললে দেখতে পাবে প্রচুর তথ্য রয়েছে। তখন তোমরা একটা দ্বিধার মধ্যে পড়বে যে হয়তোবা কোন তথ্যটি গুরুত্বপূর্ণ, কোনটি পরীক্ষায় আসতে পারে। তো বিগত বছরের কোশ্চেন এবং আমার এই অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি যেই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অতি সংক্ষেপে আমি এখানে আনার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে মধ্যযুগে আমি আবারও বলছি, ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ সান জর্জিও এবং স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব ঘটে। যাই হোক, আমরা পরবর্তী চলে যাই। আধুনিক যুগ। ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাসে যে আধুনিক যুগের সময় আমরা এখানে দিয়েছি সেটি 1401 থেকে বর্তমান সময় পর্যন্ত। এই যুগে যে সমস্ত তথ্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তা আমি অতি সংক্ষিপ্ত আকারে, একদম অতি গুরুত্বপূর্ণ, কত সালে কোন কোন ব্যাংক তৈরি হয়েছিল এখানে এই তথ্যগুলো দিয়েছি। যদিও তোমাদের একটু কষ্ট হবে এই তথ্যগুলো, তবুও জানার আগ্রহে একবার করে হলেও রিডিং পড়ে যাবে এবং পরীক্ষার আগে একটু ভালো করে পড়বে। এখান থেকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো তথ্য তোমাদের পরীক্ষায় আসবে। মূলত এই শিল্প বিপ্লবের পর এই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায় ব্যাপক প্রসার লাভ করে। বিভিন্ন দেশে ব্যাংক ব্যবস্থা উন্নত করা হয়। দেশে বিদেশে বিভিন্ন ব্যাংকের শাখা প্রতিষ্ঠা প্রতিযোগিতা করা হয় এবং কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের প্রসার লাভ করে। আধুনিক এই যে ব্যাংক ব্যবস্থা, কত সালে কোন কোন ব্যাংক রয়েছে তার একটা সংক্ষিপ্ত সাল এবং কোথায় কোন ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে আমি এখানে দিয়েছি। তোমাদের যদি একটু কষ্ট হবে দেখতে, তথাপি একটু তুলে নাও। আমি এখানে দিয়েছি যে 1401 খ্রিস্টাব্দ এখানে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ বার্সেলোনা। এই ব্যাংকই বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক হিসেবে অভিহিত করা হয়। আমি এখানে একটু বলি, আমি একটু আগে চীনা সভ্যতায় বলেছে যে খ্রিস্টপূর্ব 600 অব্দে সর্বপ্রথম শানসি ব্যাংক অফ চায়না নামে যে ব্যাংকটি গঠিত হয়। এই ব্যাংকটি সুসংগঠিত ব্যাংক ছিল না এবং সরকারি ব্যাংক ছিল না। কাজেই এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি বলা হয় পৃথিবীর সর্বপ্রথম ব্যাংক কোনটি, অবশ্যই শানসি ব্যাংক অফ চায়না। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বপ্রথম সরকারি ব্যাংক অথবা সুসংগঠিত ব্যাংক কোনটি, সেটা অবশ্যই ব্যাংক অফ বার্সেলোনা তোমরা দেবে। এই ব্যাংকে বিশ্বের প্রথম সুসংগঠিত বা আধুনিক ব্যাংক হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 1407 খ্রিস্টাব্দে জেনেভায় প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ জেনোয়া। ব্যাংক অফ জেনোয়া, আমরা জানি জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের অবস্থিত। এরপরে 1609 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ আমস্টারডাম। আমস্টারডাম কোথায়? বর্তমানে যে নেদারল্যান্ড বা হল্যান্ড রয়েছে, সেই নেদারল্যান্ড বা হল্যান্ডে আমস্টারডাম রয়েছে। 1619 খ্রিস্টাব্দে এ সময় প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ হামবুর্গ। 1656 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় রিক্স ব্যাংক অফ সুইডেন। এখানে তথ্যটা সঠিকভাবে নেই, এটার নাম হবে রিক্স ব্যাংক অফ সুইডেন। তোমরা একটু খাতায় তুলে নাও। 1656 সালে সুইডেনে প্রতিষ্ঠিত হয় রিক্স ব্যাংক অফ সুইডেন। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, 1694 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ ইংল্যান্ড। এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এর আগে যে সমস্ত ব্যাংক নিয়ে আমরা আলোচনা করেছি, এই ব্যাংকগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। এরপরে আমাদের ভারতবর্ষে 1700 খ্রিস্টাব্দে কলকাতায় দ্য হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠা হয়। 1765 সালে জার্মানিতে প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ প্রুশিয়া। 1785 সালে ভারতে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ব্যাংক। ভারতবর্ষে অর্থাৎ তৎকালীন ব্রিটিশ উপনিবেশ সময় 1785 সালে ভারতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যা ভারতের তৎকালীন ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে পরিচিত। অর্থাৎ বর্তমান ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিন দেশ মিলে যে ভারতবর্ষ ছিল ঔপনিবেশিক সময়ে, কলোনিয়াল পিরিয়ডে, এই পিরিয়ডে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে প্রথম ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি
1800 খ্রিস্টাব্দে এ সময় ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়। 1882 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান। 1913 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, 1913 সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। দেখো, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে পৃথিবীর প্রত্যেকটি ব্যাংক, সেটা বাণিজ্যিক আর কেন্দ্রীয় ব্যাংক হোক, প্রত্যেকের নামের সাথে যে আমেরিকান ব্যাংকের নামের সাথে একটু পার্থক্য রয়েছে। এদের ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম, এখানে কোথাও কোনো ব্যাংকের নাম নেই। কাজে এই নাম না থাকার কারণে বেশ কিছু বছর বা প্রায় কাছাকাছি সময় এই পরীক্ষায় প্রশ্নটি আসে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এবং কত সালে প্রতিষ্ঠা হয়। 1935 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1935 সালে ভারতবর্ষের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে 1948 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তোমরা জানো যে ভারতবর্ষ থেকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দুটি রাষ্ট্র তৈরি হয় ভারত এবং পাকিস্তান নামে, তখন পাকিস্তানের যে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে 1948 সালে স্টেট ব্যাংক অফ পাকিস্তান নামে আমাদের এই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকটি প্রতিষ্ঠা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো সাল এবং অনেকগুলো তথ্য দেয়া আছে। তো আমি আসলে এতগুলো তথ্য মনে রাখা যদিও অনেক কঠিন ব্যাপার, তারপর আমি দিয়েছি তোমাদের জানার জন্য। তো যে বিষয়টি তোমরা বেশি গুরুত্ব দিয়ে পূর্বে, যে প্রথম সুসংগঠিত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ জেনোয়া। তারপরে 1656 সালে, আবারও বলছি 1656 সালে ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 1694 সালে ব্যাংক অফ ইংল্যান্ড, যা সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এই জন্য ব্যাংক অফ ইংল্যান্ডকে বলা হয়ে থাকে দ্য মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। এরপরে ভারতবর্ষে সর্বপ্রথম 17 সালে কলকাতায় দ্য হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এরপরে 1785 সালে ভারতের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং 1948 সালে প্রথম কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের 1913 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই তথ্যগুলো তোমরা একটু মনোযোগ সহকারে জাস্ট জানার জন্য পড়বে, দেখবে নিজেদেরকে অনেক ভালো লাগে। কারণ যেহেতু তোমরা কমার্সের স্টুডেন্ট, সকলেরই টার্গেট থাকে একটা সময় যে হয় উদ্যোক্তা হবে অথবা কোনো ব্যাংক অথবা ফাইন্যান্স অথবা লিজিং কোম্পানিতে ভালো জব নেবে। তো তখন আসলে ক্ষেত্র বিশেষে চাকরির ইন্টারভিউতে, লিখিত এমনকি ভাইভাতেও এই সমস্ত কোশ্চেন আসে। এই জন্য তোমরা একটু জানবা। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিও টিউটোরিয়াল, যেহেতু এটা ইতিহাস বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল অনলাইন ক্লাস, তো তোমরা আশা করি আমি অতি সংক্ষেপে অতি গুরুত্বপূর্ণ তথ্য যা পরীক্ষায় প্রতিনিয়ত আসে এবং যেগুলো তোমাদের এই মুহূর্তে পড়লে কাজে লাগবে, সেই তথ্যগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এরপরে যে টপিকস রয়েছে সেই টপিকসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। আমি একটু যে টপিকসটা নিয়ে আলোচনা করব তার একটু ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যদিও তোমাদেরকে একটু আগে আমি বলেছি যে আধুনিক ব্যাংকের পূর্বসূরি এটা কোন যুগে এসেছে, অবশ্যই মধ্যযুগে। একটু খেয়াল করো, আমি কিন্তু মধ্যযুগে ব্যাংক ব্যবস্থার ক্রমোন্নতির ইতিহাসে যখন আলোচনা করেছি তখন সেটি বলে গিয়েছি যে এটি মধ্যযুগের স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর ছিল, উদ্ভব হয়েছিল। এই যে স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর হাত ধরে সাংগঠনিকভাবে পরবর্তীতে একটা প্রতিষ্ঠিত ব্যাংকের রূপ পায়। এই জন্য সাধারণত এই আধুনিক ব্যাংক, অর্থাৎ বর্তমানে আমাদের এখানে যত ব্যাংক তোমরা দেখতে পাচ্ছ, এই যে অনলাইন ব্যাংক, তারপরে ই ব্যাংকিং, এছাড়া এই যে ব্যাংকের যে যাবতীয় রূপ, এই রূপটার পূর্বসূরি, অর্থাৎ আমরা যেমন আমাদের পূর্বপুরুষ বলি, তেমনি ঠিক ব্যাংকের পূর্বসূরি হচ্ছে এই স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী। এই সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা আমি দ্বিতীয় ক্লাস, অর্থাৎ তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনের দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করব।
যেহেতু আমি বলেছি যে এটি একটি ইতিহাস বিষয়ক তথ্য বহুল ক্লাস, তোমরা বই খুললে প্রচুর তথ্য পাবে। সো এত তথ্য মাথায় রাখা সম্ভব না, কাজেই যে তথ্যগুলো আমি এখানে আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু পড়বে। যাই হোক, আমরা আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে সুস্থ থাকো, ঘরে থাকো, এবং বই লেখাপড়ার সাথে একটু টাচে থাকো, কারণ আমি বলেছি যে সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। আহ, কারণ পরিস্থিতি সব ঠিক হয়ে গেলে অবশ্যই দেখবে পুরোদমে তোমার শিক্ষা কার্যক্রম চলবে, তখন হাতে একদম সময় থাকবে না। তো ধন্যবাদ সকলকেই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি আমি একটু ভিন্ন আঙ্গিকে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।